মাগুরার শিশুটির অবস্থার অবনতি। তনু মুনিয়ার হত্যা মামলায় বিচার শুরুর দাবি ধর্ষণ বিরোধী মঞ্চের। আইনের সংশোধনীর খসড়া প্রস্তুত, জানালেন আইন উপদেষ্টা। হাইকোর্টের রায়ের পরও কর্মবিরতি প্রত্যাহার নিয়ে দ্বিধা বিভক্ত ইন্টার্ন চিকিৎসকরা। পদযাত্রায় পুলিশি বাধার পর মন্ত্রণালয়ে 4 দফা দাবিতে স্মারকলিপি। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাপলা চত্বরে গণহত্যায় জড়িত বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অজনপ্রিয় দল যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়, দাবি মির্জা আব্বাসের। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের। 4 দিনের সফরে কাল ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনে অগ্রগতির আশা। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। ধর্ষক ও রাস্তাঘাটে নারী নিপীড়কের বিরুদ্ধে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ধর্ষণ বিরোধী মঞ্চের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বৈঠক হয়। এর আগে শিক্ষার্থীরা জঘন্য এই অপরাধের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনসহ 5 দফা দাবির স্মারকলিপি তুলে দেন উপদেষ্টার হাতে। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত। 4 দিন আগের মধ্যরাতে অভ্যুত্থান পরবর্তী সময়ে আরেকবার উত্তাল হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিবাদ জানানো হয় মাগুরার ছোট্ট শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা সহ অব্যাহত নারী নিপীড়নের ঘটনার। 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। জুলাই আন্দোলনের কেন্দ্রবিন্দু এসব নারী শিক্ষার্থীদের ওই বিক্ষোভ থেকেই ঘোষণা করা হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। সম্মিলিত সামরিক হাসপাতালে যখন মাগুরার 8 বছরের শিশুটির মস্তিষ্ক স্মরণ করতে পারছে না পৃথিবীর কোনো কিছু, ক্রমেই শঙ্কা নিয়ে এগোচ্ছে তার আদুরে জীবন, তখন তার বিচারের দাবি নিয়েই মন্ত্রণালয়ে ছুটছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ধর্ষণ বিরোধী মঞ্চ। এরই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে ধর্ষণ মামলার আইনের সংশোধন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিগত দিনের প্রভাবশালী ধর্ষকদেরও বিচারের মুখোমুখি করাসহ 5 দফা দাবি নিয়ে আইন মন্ত্রণালয়ে আসে ওই মঞ্চের প্রায় 28 সদস্য। সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে তাদের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এই বৈঠক শেষ করে আইন উপদেষ্টা জানান তার কাছে শিক্ষার্থীদের সবগুলো দাবিকেই যৌক্তিক মনে হয়েছে, যার অংশ হিসেবে এরই মধ্যে ধর্ষণ মামলার আইনের খসড়াও প্রস্তুত করেছে সরকার। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। পরে এখানে কথা বলেন শিক্ষার্থীরাও। তারা জানান আইন উপদেষ্টার আশ্বাসে আস্থা রেখে তারা আপাতত কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা এটা দেখতে চান শিগগিরই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তনু, মুনিয়া ও আয়নাঘরের বন্দীদের ধর্ষণের মতো প্রভাবশালী অভিযুক্তদের বিচার শুরু করেছে সরকার। সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি, এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির কথাও আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের 5 দফা দাবির মধ্যে রয়েছে মাগুরার শিশু ধর্ষণের মামলার 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা ও 30 দিনের মধ্যে বিচার শুরু, 3 কার্যদিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, 3 উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠন এবং ধর্ষণ, যৌন নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং সংক্রান্ত আইনের সংশোধন। আজহার লিমন, এখন, ঢাকা।
এদিকে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিশুটির চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা এই কথা জানান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে শিশুটি। ১ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হন। পরে এই ঘটনায় শিশুটির ভগ্নিপতি, বোনের শাশুড়ি ও শ্বশুর ভাসুরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টা করা হয়। প্রথমে মাগুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেল হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলেও লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। শনিবার শিশুটিকে সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালটির প্রধান সার্জনকে প্রধান করে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয়। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহাদাত অব্রের সঙ্গে। অব্র, জানাবেন কোন কোন দাবিতে ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান করছে আর কি বলছেন তারা? উজ্জ্বল, এখানে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই মুহূর্তে স্লোগানে হচ্ছে পুরো শাহবাগ মাতিয়ে রাখছে। আর তারা বলছেন তাদের যে ৫ দফা দাবি, সেই ৫ দফা দাবি যদি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং তারা কিন্তু বিকেল থেকে এখানে আছেন। তারা বলছেন সেহরি, ইফতার কিংবা সব ধরনের কার্যক্রম তারা এখানে বসেই করবেন। এখানে তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গায় কিন্তু এই মুহূর্তে হচ্ছে স্লোগানে মুখরিত হয়ে আছে। এবং তার সাথে সাথে যদি একটু বলে দিতে চাই যে তাদের ৫ দফায় কিন্তু আছে শাহবাগের মধ্যে যেই ২০১৩ সালে গণজাগরণ মঞ্চে লাকি আক্তার ছিলেন, তিনি যে আবার নতুন করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন এমন দাবি করে তারা বলছেন যে তাদেরকে কিন্তু অবশ্যই কোনোভাবেই কিন্তু যেন আবার নতুন করে কোনো ধরনের জাগরণ তৈরি না হয়, সেজন্য কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে। তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং একই সাথে ধর্ষণের সর্বোচ্চ দাবি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে কিন্তু মামলা নিষ্পত্তি সহ যদি কেউ ধর্ষণের মিথ্যা মামলা করে থাকে তারও সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। এবং এই যে পুরো জায়গায় যারা আছেন তারা কিন্তু বলছেন যে গতকালকে পুলিশের উপরে যেভাবে অযাচিতভাবে কিছু ব্যক্তি হামলে পড়েছিল সেটিরও কিন্তু বিচার তারা চেয়েছেন। এবং অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানে যারা কিনা সংশ্লিষ্ট ছিল তাদের কিন্তু দাবি চেয়েছেন, যারা কিনা গণহত্যাকারী দল তাদেরকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু তাদের কণ্ঠে উঠে এসেছে। এবং তাদের সবার মধ্যে কিন্তু সেই বিকেল থেকেই কিন্তু এখন পর্যন্ত সবাই কিন্তু এখানে আছে। এবং একই সাথে এখানে যারা এসেছেন প্রত্যেকেই বলছেন যে এই অবস্থান কর্মসূচি তারা অনেকটা সময় জুড়ে চালাবেন, যতক্ষণ পর্যন্ত তাদের এই দফাগুলো ৫ দফা পূরণ না হচ্ছে তারা এই শাহবাগেই থাকবেন। এবং এই শাহবাগে থেকেই তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ছিল এখন আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে নিশ্চয়ই উজ্জ্বল আমি আপনার কাছে আবারও জানাবো এই শাহবাগের পরিস্থিতি কেমন। শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। মঙ্গলবার পুলিশের উপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা করেছে পুলিশ। অজ্ঞাত আসামি আরও ৭০ থেকে ৮০ জন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল ধর্ষণ বিরোধী পদযাত্রা নামে নারী পুরুষ সহ ৬০ থেকে ৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অভিমুখে যাত্রা করে। পরে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা প্রদান করে। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় রমনা ডিভিশনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, ২ নারী পুলিশ সদস্য এবং ৩ জন পুরুষ কনস্টেবল আহত হন। এদিকে শাহবাগে পুলিশের উপর হামলা ও নতুন ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, বিক্ষোভ থেকে কি দাবি জানানো হচ্ছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে।
রাত্রি শাহবাগের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লব ছিল, ছাত্র আন্দোলনের বিপ্লবের বিরুদ্ধে গিয়ে একটি নতুন মব সৃষ্টি করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধেই বেগম বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদ চত্বর রয়েছে, সেই চত্বরে কিন্তু ফুসে উঠেছে বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তারা এখানে সন্ধ্যা 7টায় যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখেছি। এবং তারা সেখান থেকে যে সুস্পষ্ট যে দাবিগুলো বলছে, তারা বলছে যে 2013 সালের মে মাসে যে হেফাজত ইসলামের বিরুদ্ধে যে নির্বিচার গুলি করে গণহত্যা সংগঠিত করা হয়েছিল, সেই গণহত্যার দায় কোনোভাবেই শাহবাগের আন্দোলনকারীরা এড়াতে পারে না, তাদের বিচার দাবি করেছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় মদদে যে শাহবাগের জন্ম হয়েছিল, যে শাহবাগে একটি পাতানো আন্দোলনের জন্ম হয়েছিল, যে আন্দোলনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তার বিরুদ্ধে তারা কথা বলছেন। একই সঙ্গে ছাত্র জনতা বলছেন যে এই বিপ্লবকে সুসংহত করার বিপরীতে গিয়ে রাষ্ট্রবিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, রাষ্ট্রকে বিশৃঙ্খল করা, পুলিশকে সহযোগিতা না করা, পুলিশের উপর অতর্কিত হামলা, সব হামলার তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি তারা করেছেন। এবং তারা একটি বিষয় বলছেন যে ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যুকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করে দিয়ে বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা, সেই চেষ্টা দমনের জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন। এবং সব কিছু ছাপিয়ে তারা বলছেন যে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। সেই সরকারি মদতপুষ্ট আওয়ামী লীগ সরকারের সময় শাহবাগের যে আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড লাকি আক্তার, তার যে অপতৎপরতা, সেই অপতৎপরতার বিরুদ্ধে তারা কথা বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে সরকারকে 13 সালে সরকারকে তারা বলছেন যে ফেসিবাদের যে প্রতিধ্বনি, সেই ফেসিবাদের জন্মই হয়েছিল শাহবাগ থেকে। সে কারণে শাহবাগের উপরে ফেসিবাদের দায় দিয়ে তারা শাহবাগের যে আন্দোলন করবে তাদেরও বিচার এবং শাস্তি দাবি করেছেন। এই ছিল এই মুহূর্তে রংপুরের আবু সাইদ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর। 5 দফা দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকদের 2 সপ্তাহের কর্মবিরতি চলার মধ্যে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিল হাইকোর্ট। তবে রায়ের পরেও কর্মবিরতি প্রত্যাহার নিয়ে দ্বিধাবিভক্ত আন্দোলনকারীরা। বাকি 4 দাবি আদায়ে সচিবালয়ের মুখে পদযাত্রা করেন তারা। পরে পুলিশ আটকে দিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় তাদের প্রতিনিধিরা। বিস্তারিত ফরহাদ বিন নূরের প্রতিবেদনে। এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে না পারা, রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয় বিক্রয় আইন করে বন্ধ করা, চিকিৎসকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে মাঠে সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকরা। বুধবার দুপুরে রায় আসে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না। তবে হাইকোর্টের এই রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় তারা। বাকি 4 দফা আদায়ে পরবর্তীতে কর্মসূচি দেওয়ার কথা বলেন তারা। এক পর্যায়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে আন্দোলনকারীরা। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডে বন্ধ হয় সচিবালয়ের এক পাশের সড়কে যান চলাচল, যার প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। তবে বাকি 4 দফার বিষয়ে দাবি তুলে ধরতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান আন্দোলনকারীদের 15 সদস্যের দল। এর আগে কর্মসূচি চলাকালে ঢাকা মেডিকেলে রোগীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসা সেবা বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে রোগীদের তোপের মুখে পড়লেও আউটডোর বন্ধ করে দাবির পক্ষে অনড় চিকিৎসকরা। যখন ভিতরে গেছি টিকিট কাটছি, কিন্তু ডাক্তার নেই। এখন 11টা পর্যন্ত বসে আছি, এখন বাসায় চলে যাইতেছি বাচ্চা নিয়ে। অপচিকিৎসকরা যেন এই দেশের স্বাস্থ্য সেবা ধ্বংসের যে পায়তারা করতেছে, সেটা যেন বন্ধ হয়। সেই জন্য আমরা এই দেশের জনগণের জন্য আমরা চাচ্ছি আজকে সাময়িকভাবে এটা বন্ধ থাকবে এবং সেটা উপর মহলে আমরা চাপ দিতে চাচ্ছি। তবে হাইকোর্টের রায়ের পর ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ইন্টার্ন চিকিৎসকরা চলমান কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে 5 দফার 4টি দফা আদায় না হয় কমপ্লিট শাটডাউন এবং 1 দফা দাবিতে যাচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন কর্মসূচিতে কি বলছেন আন্দোলনকারীরা।
উজ্জ্বল, আমি রয়েছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কলেজের ঠিক গোলচত্বরটিতে, এবং এখানে মেডিকেল শিক্ষার্থী যারা রয়েছেন এবং ইন্টার্ন চিকিৎসকরা তারা কিন্তু যে 5 দফায় ছিলেন সেই 5 দফার মধ্যে প্রধান যে দাবিটি ছিল তাদের, অর্থাৎ ডাক্তার এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার লেখা বন্ধ করার যে দাবি উঠেছিল সেটি কিন্তু আজকে তারা সেই দাবিটি প্রত্যাশিতভাবে তারা পূরণ হয়েছে। তবে বাকি যে 4 দফা অর্থাৎ জনবল সংকট সহ যে অন্যান্য দাবি ছিল, সকল মানহীন ম্যাটস বন্ধ করে দেওয়া সহ নানা 4টা দাবি কিন্তু তাদের ছিল, সেই 4 দফা দাবি কিন্তু এখনও পূরণ না হওয়ায় আজকে বিকেলে তারা রাজধানীতে যখন তারা সচিবালয়ে বা স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে যান তখন কিন্তু পুলিশের সাথে একটি বাকবিতণ্ডা বা হাতাহাতির ঘটনা ঘটে। তখন এখানকার শিক্ষার্থীরা বলছেন যে এই সময় কিন্তু 2 জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন এবং তারই প্রতিবাদে কিন্তু তারা এখন 1 দফা দাবিতে চলে গেছেন, অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টার তারা কিন্তু পদত্যাগ দাবি করছেন। এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু যে হাসপাতাল 8 মার্চ থেকে যে কর্মবিরতিটি পরিচালনা করছিলেন সেই কর্মবিরতিতে কিন্তু তারা থাকবেন এবং পুরোপুরি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল কিন্তু শাটডাউনে চলে যাবে বলে তারা বলছেন, এবং প্রাইভেট চেম্বার বন্ধ এবং মিড লেভেল চিকিৎসকদেরও সেবা দেওয়া বন্ধ সহ আউটডোর সার্ভিস বন্ধ সহ সব কিছু কিন্তু তারা বন্ধ করে দিতে চাচ্ছেন এবং হাসপাতালটি কার্যত কিন্তু স্থবির করে দেওয়ার দাবি তারা করছেন। এখন এই মুহূর্তে যেটি হচ্ছে যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গোলচত্বর থেকে কিন্তু একটি মিছিল নিয়ে, বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হবেন, হাসপাতালের দিকে তারা যাচ্ছেন এবং তারা কিন্তু বেশ বিক্ষুব্ধভাবেই তারা বলছেন যে তাদের ইন্টার্ন চিকিৎসকদের গায়ে হাত দেয়া এটা কিন্তু কোনোভাবেই উচিত হয়নি, এমনটি তারা অভিযোগ করছেন এবং এটির কারণে কিন্তু তারা পুলিশের উপরে দায় চাপাচ্ছেন যে পুলিশ কেন এরকমটি করলেন। এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তারা কথা বলতে চেয়েছিলেন বাকি 4 দফার জন্য, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাদের সাথে কথা বলেননি, এই কারণে তারা কিন্তু পুলিশের কাছেও হামলা শিকার হয়েছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই মুহূর্তে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে বেরিয়ে হাসপাতালে যাবেন এবং তারা বেশ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। উজ্জ্বল, এই ছিল আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। শাপলা চত্বরের অভিযান ও গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত মশিউর অনেকের প্রতিবেদনে। 2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে হেফাজতের জমায়েত ছত্রভঙ্গ করতে চলে সর্বাত্মক অভিযান, আর তাতে প্রাণ হারান হেফাজত কর্মী, পথচারী, দোকানদার সহ অনেকে। এই ঘটনায় সেই সময়ের সরকারি হিসেবেই 11 জন নিহতের তথ্য দেয়া হয়, তবে মানবাধিকার সংস্থা অধিকার সহ দেশি বিদেশি গণমাধ্যমে এই সংখ্যা ছিল 20 থেকে 61 পর্যন্ত। শাপলা চত্বরের এত মৃত্যুর পরেও সংসদে দাঁড়িয়ে অনেকটা উপহাস করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল, তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। ঘটনার প্রায় 1 যুগ পর জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছেন অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক, সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি। এদেরকে সোনারেস্টের আবেদন মঞ্জুর করে PW যোগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হচ্ছে। আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে, যেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি না। হেফাজতে ইসলামীর নেতাদের দাবি, পুরোপুরি ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই এই ঘটনা ঘটিয়েছে জড়িতরা। বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই, আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে, মিডিয়ার সামনে
আইনের সামনে যেন তারা কথা না বলে। এই ভীত সন্ত্রস্ত পরিস্থিতি থেকে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। শাপলা চত্বরের ঘটনায় মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি এই ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে, আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। আগামী 12 মে এই অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মশিউর অনিক, এখন, ঢাকা। উজ্জ্বল, 4 দিনের সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কিন্তু আসছেন বাংলাদেশে। আগামী শুক্রবার কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তার কক্সবাজারের রোহিঙ্গা যে ইস্যু রয়েছে, রোহিঙ্গাদের যে ক্যাম্প, সেখানে কিন্তু পরিদর্শন করার কথা রয়েছে তার। এবং তার এই সফর নিয়ে বিস্তারিত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রতিবেদন দেখব সেটি। মিয়ানমারের রাখাইনে চলছে গৃহযুদ্ধ, ভেঙে পড়েছে সেখানকার পুরো অর্থনৈতিক ব্যবস্থা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে জাতিসংঘ এরই মধ্যে বাংলাদেশকে জানিয়েছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা না করা গেলে এবার শুধু রোহিঙ্গাই নয়, সেখানকার অন্য জনগোষ্ঠীরাও সীমান্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় বাংলাদেশের সহযোগিতা চাইছে সংস্থাটি। এর মধ্যেই প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে আসছেন বাংলাদেশে। ওদের দেশে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে। রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। তিনি বলেন, ঝিমিয়ে পড়া রোহিঙ্গা সংকট বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা। আর তাই তো এই সফর নানাভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে, ফোকাসটা এখানে ছিল না। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন, এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন, উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস, ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল, তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হবে। রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। ঐকমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন, এবং যদি জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে, পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। প্রায় 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের এটি দ্বিতীয় সফর। প্রধান উপদেষ্টার সাথে শুক্রবার উখিয়া ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তারা দুজনেই আশ্রয় নেওয়া 1 লাখ রোহিঙ্গার সঙ্গে সেখানে ইফতার করবেন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় এই কথা বলেন তিনি। কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে, সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন। সংস্কারের সুযোগে আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে নারীর বিরুদ্ধে সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আলোচনা সভায় একথা বলেন তিনি। সংস্কার অবশ্যই করবেন,
সংস্কারের নামে আবার আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারি এনআইডি নিয়ে ইসি থেকে সরকারকে চিঠি দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কাল স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির ঘোষণা করেছে কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশব্যাপী নির্বাচন কমিশনের অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দুপুরের সংবাদ সম্মেলনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানায়, এনআইডিকে কোনোভাবেই ভোটার তালিকা থেকে আলাদা করা ঠিক নয়। এটি ইসির বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। এছাড়া এনআইডি অন্যত্র গেলে তথ্য সংগ্রহে সমন্বয়হীনতা দেখা দেবে, ফলে ভোটার তালিকা হালনাগাদে ব্যাঘাত ঘটতে পারে। বন্ধ করে আমাদের সামনে দাঁড়াতে হবে। আগামীকাল সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয়, ইটিআই, এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে, আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই, যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে, আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতির সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব। এর ব্যাক এন্ডে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লজিক্স আছে যেটা দিয়ে আমরা সেগ্রিগেট করে থাকি। তাহলে নিতে হলে সবগুলো নিতে হবে আমাকে। সবগুলো নিয়েও আসলে কি করবে, দুটোই একটা প্রতিষ্ঠানে থাকতে হবে। তার মানে কোনো প্রতিষ্ঠান যদি নিতে চায় তাহলে ভোটার তালিকা সহ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পেইন তৈরি হবে। ঈদ যত এগিয়ে আসছে, পছন্দের পোশাক নিতে ব্র্যান্ডের শোরুম সহ সবখানেই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সকালের তুলনায় বিপণী বিতানগুলোতে ভিড় বাড়ে বিকেল ও সন্ধ্যার পর। ছাড়সহ একই ছাদের নিচে সব ধরনের পণ্য পাওয়ায় ক্রেতাদের পছন্দ ব্র্যান্ডের দোকানগুলো। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। দেশি কিংবা বিদেশি সব ব্র্যান্ডের পোশাকের সমারোহ একই ছাদের নিচে। রয়েছে পোশাকে ছাড়, তাই তো ঈদ ঘিরে সব শ্রেণীর ক্রেতারা ভিড় করছেন এসব শপিং মলে। পছন্দের পোশাক ক্রয়ে এক শোরুম থেকে আরেক শোরুমে ভিড় করছেন ক্রেতারা। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল এই শপিং মলে ভিড় থাকলেও রোজা রেখে ক্রেতারা কেনাকাটা করতে পারছেন। এক্ষেত্রে তাদের পছন্দ সব বয়সীদের জন্য সাজানো ব্র্যান্ডের দোকানগুলো। বড় স্পেস, এখানে অনেকগুলো শোরুম আছে, চয়েস করা যায় আপনার পছন্দ মতো। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত আছে, এরপরে একসাথে সব আউটলেট আছে, তো এই আর কি বিভিন্ন ফ্যাসিলিটির কারণে এখানে আসা হয় আর কি। কালেকশনের ভেরিয়েশন ভালো, মানে কারণ তারা প্রত্যেক বছর চেষ্টা করে নতুন নতুন কোনো ডিজাইনগুলো আনার। ঈদ ঘিরে আউটলেটগুলোতে দেখা গেছে পাঞ্জাবির বাড়তি চাহিদা। সংগ্রহের তালিকায় নতুনত্ব থাকায় খুশি ক্রেতারা। দেখতেছি কান্ট্রি বয় পাঞ্জাবির মান ভালো। পাঞ্জাবির যে সমস্ত দোকান আছে আমার মোটামুটি কান্ট্রি বয় থেকে কিনা হয়। এবারে এদের সারারা জারারা এরকম টাইপের ড্রেস আমার পছন্দ। পাঞ্জাবিগুলো আগের বারে যা ছিল তার থেকে মোটামুটি 300-400 টাকা বেশি প্রত্যেকটায়, এবং ভ্যাটও দেখলাম যে বাড়ানো। সংশ্লিষ্টরা জানালেন, নতুনত্বের পাশাপাশি পণ্যের মানের দিকটি গুরুত্ব দিচ্ছেন তারা। তো আমাদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, কিডস আইটেমের জন্য যা যা লাগে সব ধরনেরই আছে। অনেক ব্র্যান্ড আছে আমাদের এখানে। তো কান্ট্রি বয় লাইফস্টাইলে ঘুরে যান, এসে দেখে যান আমাদের প্রোডাক্টগুলো কেমন, আমাদের কোয়ালিটি কেমন। ঈদ কেনাকাটায় চলছে আকর্ষণীয় ক্যাম্পেইন। কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতারও সুযোগ থাকছে। এই ক্যাম্পেইন চলবে চাঁদ রাত পর্যন্ত। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী কর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে পোশাক শ্রমিক ও পরিবহন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে প্রায় 4 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। একই দিনে জেলার আরও কয়েকটি স্থানীয় বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। ইফতেখার রায়হানের প্রতিবেদন। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এখন নিত্যদিনের চিত্র। বুধবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ জেলার বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সকালে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তার সহকর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। এ সময় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ সহ মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানানো হয়। মারা গেছে
5:40 সে মারা গেছে, কিন্তু আমাদের কাছে আপডেট আসে 5:50 যে সে এখন অফিস আসেনি। অটোর গতি আর এই গাড়ির গতি তো এক না। অটোর যখন রিক্সে বাচ্চা বার যায় তখন গাড়ি অটোমেটিক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায়। অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকা পড়েন অফিসগামী যাত্রী ও পরিবহন চালকরা। সরকারিভাবে এটা যে কোনো একটা জরুরি একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিদিন এই ভোগান্তি আসলে সহ্য করার মতো না। তো এরকম ভাবে আমাদের তো আটকা রেখে কোনো লাভ নাই। এই সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আছি, 4 ঘন্টা। প্রায় 4 ঘন্টা পর নিহত পোশাক শ্রমিকের ক্ষতিপূরণ সহ দাবি মেনে নেওয়ার বিষয়ে একমত হয় শ্রমিক ও মালিক পক্ষ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা। এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে তাদের বিভিন্ন দাবি দেওয়া মালিক পক্ষের সাথে এই সকল বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে তারা দাবি দেওয়া মেনে নিয়েছে। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। শেখ হাসিনা পরিবারের সদস্যদের পালিয়ে যাওয়ার তথ্য দাপ্তরিকভাবে না থাকায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন দুদকের মহাপরিচালক জনাব নিগার সুলতানা চৌধুরী, তার স্বামী জনাব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,23,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা, 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। যৌন নিপীড়ন করায় ক্ষিপ্ত হয়ে রাজধানীর উত্তরখানের হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যা করে সেই বাসায় আশ্রয় নেয়ার রূপা ও নাজিম দম্পতি। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে যে বক্তব্য দিয়েছি, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। মাদারীপুরে মসজিদের ভিতরে 3 জনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি হোসেন সর্দার সহ 2 জনকে ঢাকা ও শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে বরিশালে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। যারা এটার সাথে জড়িত, অনেক লোক জড়িত, মামলা হয়েছে 49 জনের নামে এবং পাশাপাশি আরো 70 থেকে 80 জন অজ্ঞাত নামে আসামি আছে। তো সবাই এলাকা থেকে আত্মগোপনে চলে গিয়েছে। আমরা এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারিনি, বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঈদের খুশিকে রাঙিয়ে তুলতে কসমেটিক্স সামগ্রীর জুড়ি নেই। নতুন পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেয় মেহেদি রাঙা হাত। রোজার ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের কসমেটিক্সের বাজার। বিদেশি পণ্যের পাশাপাশি দেশীয় কসমেটিক্সে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। মুজাহিদ আল মুন্নার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রোজার প্রথম ভাগ শেষ হতেই জমতে শুরু করেছে কসমেটিক্সের বাজার। ঈদকে কেন্দ্র করে মেহেরপুরের বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলোতে বাহারি প্রসাধনীর পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে নারীদের প্রথম পছন্দ মেহেদি। নতুন পোশাকের সৌন্দর্য বাড়াতে চলছে কসমেটিক্সের কেনাকাটাও। মেহেদি তো মাস্ট বি লাগবে, কারণ মেহেদি ছাড়া আমাদের বাঙালিদের ঈদই অসম্পূর্ণ। যেটা আমার ভালো মনে হবে দেশীয় যেসব পণ্যগুলো আছে সেগুলোর মধ্যে বাছাই করে নিচ্ছে আর কি। নারীদের মতো সৌন্দর্য চর্চায় মনোযোগ বাড়ছে পুরুষেরও। ফেস ওয়াশ, বডি স্প্রে, বডি লোশন, শাওয়ার জেল, আফটার শেভ সহ বেশ কিছু পণ্যের বাড়ছে বিক্রি। প্রিয়জনের জন্য কিনছেন অনেকে। ময়শ্চারাইজার ক্রিম, এমনি ক্রিম, ডে নাইট ক্রিম, এগুলো অনেকে ইউজ করে। আর ম্যাক্সিমাম ছেলেরা ইউজ করে আপনার লোশন, গা হাত পায়ের জন্য। এগুলো বেশিরভাগ ছেলেদের জন্য চাহিদা। বিদেশি প্রোডাক্টগুলোর উপরে সরকারের বিভিন্ন প্রকার ভ্যাট, কর, এই জন্য অত্যাধিক দামের জন্য এবার আমাদের দেশীয় প্রোডাক্টের উপর এবার আমরা চাহিদা বেশি দেখছি। এবারে ঈদে ইনশাল্লাহ 5 লাখ টাকা বিক্রি টার্গেট আছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে লিপস্টিক, যেটা মেয়েদের একটা সফট কর্নার, মেকআপ, এগুলোই আমরা মূলত আমাদের মেন টার্গেট। মমতাজের বড় কোন এবং মিশরি কোন, করাচি কোন, রেড গোল্ড এবং গোল্ড মেহেদি, এগুলা ভালো চাহিদা আছে।
এবারের ঈদে দেশীয় ব্র্যান্ডকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবসায়ীরা। গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি দামও তুলনামূলক কম হওয়ায় বাড়ছে ক্রেতা চাহিদাও। কসমেটিক্স ব্যবসাগুলো একটু লেটেই শুরু হয়, সাধারণত শেষের দিকে শুরু হয়, প্রথমের দিকে কাপড়ের গার্মেন্টসের এসব ব্যবসাগুলো জমজমাট হয়। কসমেটিক ব্যবসাটা আশা করছি যে রোজার 20 রোজার পর থেকে খুব জমজমাট আকারে ব্যবসা হবে। দাম কিছুটা কমিয়ে মান বাড়াতে পারলে দেশীয় বিভিন্ন কসমেটিক্স ও প্রসাধনীর বাজার আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এখন মেহেরপুর। পাকিস্তানের বেলুচিস্তানে হাইজ্যাকের শিকার ট্রেন থেকে 190 জন জিম্মিকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও বেলুচ লিবারেশন আর্মির হাতে জিম্মি 20 জনেরও বেশি যাত্রী। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়াটা থেকে খাইবার পাখতুনখোয়া পেশোয়ারে যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে ছিনতাই হয় যাত্রীবাহী ট্রেনটি। স্থানীয় সংবাদ মাধ্যম জিও ও ডনের দাবি, ট্রেনটিতে এ সময় 300 থেকে 400 জন যাত্রী ছিলেন। এবারে খেলার খবর। জাতীয় দলের পেস বোলিং ইউনিটের নতুন তারকা নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ে সতর্ক আবাহনী কোচ হান্নান সরকার। বিসিবির ফিজিও ও ট্রেনারের সঙ্গে পরামর্শ করে ঠিক করা হয়েছে ডিপিএলের পরিকল্পনা। অন্যদিকে তাসকিন মুস্তাফিজদের আইপিএলে খেলতে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। নাহিদ রানা স্পেশাল, অন্তত বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে। ঘন্টায় গতি 150 কিলোমিটার, সাথে লাইন আর লেন্থ। তাই দেশের এই স্পিড স্টারের প্রতি আলাদাভাবে মনোযোগী কোচ ও বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলে থাকা পেসারদের বিশেষ ছুটি দেওয়া হয়েছিল। তবে ছুটি শেষ হওয়ার আগেই বিসিবির অনুমতি সাপেক্ষে নাহিদ রানাকে খেলিয়েছে আবাহনী। পরের ম্যাচেই আবারও বিশ্রামে পাঠানো হয়েছে চাপাই এক্সপ্রেসকে। জাতীয় দল আর ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে পুরো আসর জুড়েই নাহিদ রানাকে নিয়ে ভিন্ন প্ল্যান কোচ হান্নান সরকারের। নাহিদ রানার যে বিষয়টা, আমরা যখন ফিজিও বাইজিৎ ভাই এবং নাথান ট্রেনার তাদের দুজনের সঙ্গে কমিউনিকেশন করার পরে আমরা তার প্রোগ্রামটা সম্পর্কে একটা আইডিয়া পাই। ঈদের আগ পর্যন্ত আমাদের যে ম্যাচগুলো রয়েছে সোফার একটা আইডিয়া করে নিয়েছি কার সঙ্গে কবে পড়তে পারে। ডেট ধরে আমি একটা প্ল্যান সাজিয়ে নাহিদ রানাকে কখন কোন ম্যাচটা খেলাবো সেটার একটা প্ল্যান আমি দিয়েছি ন্যাশনাল টিমে, বাইজিৎ ভাইকে এবং নাথানকে, এবং তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। মাশরাফি থেকে শুরু করে তাসকিন, দেশের পেসারদের জন্য আতঙ্কের নাম ইনজুরি। আর মুস্তাফিজ ইবাদতরা ইনজুরি কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন ঠিকই, কিন্তু সেরা ছন্দ এখনও অধরা। নাহিদ রানাকে নিয়ে তাই ঝুঁকি নিতে নারাজ হান্নান। এটা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবগুলোর উচিতের পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে একটা ক্লিয়ার গাইডলাইন থাকা উচিত এবং সেই গাইডলাইনটাকে ফলো আপ করা উচিত। আমি যেহেতু বিপিএলের সেই সময়টা সিলেক্টর ছিলাম, আমার কাছে দেখে মনে হয়েছে যে নাহিদ রানার 150-এর বলটাকে কীভাবে স্লো আর 135-40-এর মধ্যে থাকে সেটাকে ম্যাচ আপ করতে হবে, কন্ট্রোলটা আনতে হবে। সঙ্গে ফিঙ্গার ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে অনেকগুলো ভেরিয়েশন আছে, আসলে আমি স্পেসিফিক এখন বলতে চাই না, তবে ভেরিয়েশন শেখার পাশাপাশি কন্ট্রোলটা শিখতে হবে। পেসার কিংবা ব্যাটার, জাতীয় দলের কেউই দল পাননি আইপিএলের মেগা নিলামে। কদিন পরেই শুরু হতে যাওয়া টুর্নামেন্টের মাঝপথে কারো সুযোগ হলে বিসিবির সিদ্ধান্ত কি হবে? সার্বিক ক্রিকেটের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। আর অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। গুঞ্জন আছে আইপিএলে যাচ্ছেন তাসকিন মুস্তাফিজরা, তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন বিসিবি পরিচালক। দুজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে, ইতিমধ্যে কারোর সঙ্গে আলোচনা হয়েছে কিনা, যে আইপিএলটা আসছে সামনের মাসে, আসলে এই ধরনের কোনো ধরনের আলোচনা হচ্ছে কিনা? কোনো আলোচনা হয়নি, আপাতত কেউ এনএসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মাগুরার শিশুটির অবস্থার অবনতি, তনু মুনিয়ার হত্যা মামলায় বিচার শুরুর দাবি ধর্ষণ বিরোধী মঞ্চের। আইনের সংশোধনের খসড়া প্রস্তুত, জানালেন আইন উপদেষ্টা। হাইকোর্টের রায়ের পরেও কর্মবিরতি প্রত্যাহার নিয়ে দ্বিধা বিভক্ত ইন্টার্ন চিকিৎসকরা। পদযাত্রায় পুলিশি বাধার পর মন্ত্রণালয়ে 4 দফা দাবিতে স্মারকলিপি। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাপলা চত্বরে গণহত্যায় জড়িত, বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অজনপ্রিয় দল যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়, দাবি মির্জা আব্বাসের। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের।
4 দিনের সফরে কাল ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনে অগ্রগতির আশা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।